তোমাদের প্রথমে বলেছিলাম যে কি পড়াবো, শ্রেণী বিভাগ ও নামকরণ। এটা আমাদের পড়া হয়ে গেছে, শ্রেণী বিভাগ করিয়ে দিয়েছি, দু প্রকৃতিতে নামকরণ করিয়ে দিয়েছি, সিএক্স বন্ডের প্রকৃতি এগুলো সম্পর্কে আমি পড়িয়ে দিয়েছি। এবার পড়াবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, যে কিভাবে বিভিন্ন প্রতিস্থাপন বিক্রিয়া করা হয়, কারণ প্রতিস্থাপন বিক্রিয়া এই চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রতিস্থাপন বিক্রিয়ায় সবার আগেই আমরা জানবো যে কি কি প্রতিস্থাপন বিক্রিয়া আছে। প্রতিস্থাপন বিক্রিয়াকে ইংলিশে বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। এই ইংলিশ টার্মগুলো তোমরা পড়ে রাখবে, বিভিন্ন পরীক্ষায় এগুলো কাজে লাগে। এই যে সাবস্টিটিউশন রিয়াকশন, এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফাইলকে আমরা NU- দিয়ে লিখি। এই যে নিউক্লিওফাইল মানে যেটা সেটা যৌগের মধ্যে আসবে, একটা গ্রুপ, তাকে বলা হয় নিউক্লিওফাইল। NU-। এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট হচ্ছে আমরা বলবো ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফাইল, এটাকে E- দিয়ে লিখছি আমি। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তার একটা উদাহরণ দেখব, সেটা সম্পর্কে জানবো। আর থার্ডে আসছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন। এই তিনটে সম্পর্কে আমরা এক করে জানবো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিওফিলিক, যেটা দুটো পার্ট আছে, এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ফ্রি রেডিক্যাল। আমরা শুরুতে পড়েছিলাম যে কি করে অ্যালকেন থেকে যে হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে, যেটা হাইড্রোজেন একটা হ্যালোজেনকে একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়, হ্যালো অ্যালকেন তৈরি হচ্ছে অ্যালকেন থেকে, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল দিয়ে হয়। এবং এই ইলেকট্রোফিলিক যেটা, সেটা এই চ্যাপ্টারে কিছু ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু পরবর্তী যে চ্যাপ্টার তোমাদের আছে সেটা সেমিস্টার 4-এ আছে, যেটা হচ্ছে যে নাইট্রোজেন কম্পাউন্ড, অর্গানিক নাইট্রোজেন কম্পাউন্ডের যে অর্গানিক কেমিস্ট্রি। তো সেগুলো আমরা যখন পড়বো তখন এই ইলেকট্রোফিলিকটা কাজে লাগবে। এছাড়াও এখানে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, প্রথমে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1 নম্বর SN1 আর 2 নম্বর SN2। সাবস্টিটিউশন রিয়াকশন প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথমটা SN1 রিয়াকশন, মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এক আণবিক। এই এক সংখ্যাটা বলছে আণবিকতা। আণবিকতা মানে কি, মানে যে মেজর যে ধাপটা, সেই মেজর ধাপে কতগুলো অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করছে, সেটা আণবিকতা নির্ভর করছে। তো এটাই ইউনিমলিকিউলার, আর এইটা হচ্ছে বায়োমলিকুলার। দুটো মানে যে আণবিকতা, অর্থাৎ দুটো অণু পরমাণু মেজর ধাপটায় লাগবে। মেজর ধাপ কি, কিভাবে আণবিকতা, সবই আমরা পড়ব। প্রথমে আসছে SN1। প্রথমে পড়ব SN1। SN1টা কি, ধরো একটা আছে CH3 Cl। এইটাকে বলে কি, আমি IUPAC নামকরণ করব। কোন কার্বনের সঙ্গে ক্লোরিন যুক্ত আছে? 2 নম্বর কার্বনে। যেহেতু এটা মাঝখানে আছে তাই আমাকে 1, 2 করে নামকরণ করতে হয়। আমি এই চেন ওয়াইজে নামকরণ করতে পারি, এই চেন ওয়াইজে নামকরণ করতে পারি, আর আমি এই চেন ওয়াইজে নামকরণ কিন্তু করতে পারি। এই চেন কোনো অসুবিধা নেই। আমি এই চেন দিয়ে নামকরণ করছি। এই যে ভার্টিক্যাল চেনটা, প্রথমে এটার নাম দাও 1,
এটার নাম দেব 2, এটার নাম দেব 3, সরি নাম না নাম্বার, 1 2 3। 2 নম্বর কার্বন একটা ক্লোরিন যুক্ত আছে, তো এটার নাম হবে 2 ক্লোরো। তার সাথে 2 নম্বর কার্বন একটা মিথাইল গ্রুপও যুক্ত আছে, তো 2 ক্লোরো 2 মিথাইল। এবার অনেকে বলতে পারো যে 2 মিথাইল 2 ক্লোরো, না না হবে না। তার কারণ কি, মিথাইলে M, ক্লোরোয় কি আছে C, তো আগে আসবে ক্লোরো, তারপর যে 2, সরি এখানে এটা কমা হবে ছোট্ট করে, 2 মিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল, এটা কিন্তু Y। তারপর আসবে কি প্রোপেন, 3টে কার্বন, তো তাই প্রোপেন। আমি তোমাদের বলে রাখি যে মিথাইল গ্রুপ মানে কি, যখনই একটা CH3 গ্রুপ আর একটা হচ্ছে একটা C2H5, যাকে সংক্ষেপে লিখলাম C2H5, যেটাকে লেখা হয় সচরাচর বোঝার সুবিধার্থে CH3CH2। এই যে CH3CH2, এই CH3CH2 গ্রুপটাকে বলা হবে ইথাইল গ্রুপ, আর CH3 গ্রুপটাকে বলা হবে মিথাইল গ্রুপ। ওকে, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেল, আসছে মিথাইল। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেল, আসছে ইথাইল। ওকে, এবার এই যে 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, এইটার সঙ্গে যখন আমি বিক্রিয়া ঘটাচ্ছি অ্যাকুয়াস বা যাকে বলে জলীয় AQ, অ্যাকুয়াস KOH, এগুলো রিয়াকশন আছে যে কি করে হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করতে হয়, সেগুলো আমরা জানবো। অ্যাকুয়াস KOH, তখনই এইখানে চলে আসবে কি, এই যে Cl বন্ড যেটা না, এই যে CCl বন্ড মানে যে কার্বন, তার সঙ্গে 3টে মিথাইল গ্রুপ আছে, তার সঙ্গে যে CCl বন্ড, এই CCl যে বন্ডটা, এই CCl বন্ডের হ্যালোজেনটা বেরিয়ে যাবে, ও তার জায়গায় চলে যাবে একটা OH গ্রুপ, এই OH, এখানে OH। আর তার সঙ্গে এই যে K, এই যে K, OH-টা চলে গেল, OH হচ্ছে মাইনাস, যেহেতু ও কি, ও তড়িৎ ঋণাত্মক, তো ওতে যায় মাইনাস, কি করে যাচ্ছে বুঝবো। Cl-টা যুক্ত হবে কি, Cl-টা বেরিয়ে গেলে যুক্ত হবে K এর সঙ্গে, হয়ে যাবে KCl। এই হবে হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল থেকে SN1 রিয়াকশনে, 2তেও হয় 1এও হয়। এবার এখানে একটা দ্রাবক ইউজ করা হয়, এটাই দ্রাবক। এই রিয়াকশনের ক্ষেত্রে যে দ্রাবকটা ইউজ করা হয়, দ্রাবক, তাকে বলে প্রোটিক দ্রাবক। প্রোটিক দ্রাবক, এবং সেটা ধ্রুবীয় প্রোটিক দ্রাবক। ধ্রুবীয় প্রোটিক দ্রাবক, ধ্রুবীয় প্রোটিক, প্রোটিক পরাফলকার টয়রসি ক, ধ্রুবীয় প্রোটিক দ্রাবক। এই যে ধ্রুবীয় প্রোটিক দ্রাবক, এইটা কি, এর ভূমিকাটা কি, এটাও পড়বো। SN2-তে কি দ্রাবক, সেটাও পড়বো। এবার আমি এই রিয়াকশন যে মেকানিজম, মানে রিয়াকশনটা কি করে হচ্ছে, সেটা আমি তোমাদের বুঝাবো। তো আমি যাচ্ছি, প্রথমে কি হলো, এই রিয়াকশনের কিছু ধাপ আছে। প্রথম ধাপ, প্রথম ধাপে কি হবে, এই যে KOH, আমি একটুখানি এটা মুছছি, তো এই যে প্রথম ধাপ, এই প্রথম ধাপে KOH, ঠিক আছে। তো KOH মানে, সরি, এই যে KOH মানে K প্লাস, এই চিহ্নটা কিসের, এই চিহ্নটা যেহেতু কি, যে রিভার্স, হ্যাঁ যে রিভার্স হতে পারে, মানে দুমুখী বিক্রিয়া, তাই জন্য K প্লাস OH মাইনাস, আমি এই চিহ্নটা ইউজ করেছি। প্রথমে K প্লাস OH মাইনাস। এবার যখনই আসবে ধরো C, তার সঙ্গে 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে, 3টে মিথাইল গ্রুপ, CH3 3টে মিথাইল C, তার সঙ্গে আসলো Cl। প্রথমটা যে স্লো স্টেপ, এই যে স্লো স্টেপটা সবসময় মনে রাখবে, কোন একটা বিক্রিয়ার স্লো স্টেপ তার রেট ডিটারমিনিং স্টেপ হয়। SN1-এ এই যে স্লো স্টেপ, এটা দুটো স্টেপ আছে, মেন দুটো স্টেপ, জানো স্লো স্টেপটা রেট ডিটারমিনিং স্টেপ। কি করে, এই যে CCl বন্ড যে ব্রেক হলো, এই ব্রেক হয়ে
এখানে সিএল এ আসলে একটা পজিটিভ চার্জ, আর এই কার্বনে আসলে পজিটিভ চার্জ, আর ক্লোরিনে আসলে একটা নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভ চার্জটা হবে কি হবে, প্রথমে এই যে এটা হচ্ছে স্লো, এখানে আমি লিখলাম আর ডি এস, মানে রেট ডিটারমিনিং স্টেপ। এখানে CH3 হোল 3 কার্বন, কার্বোক্যাটায়ন একটা তৈরি হলো, কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়ন, যে CCl বন্ড কি হলো, ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে কি একটা নিউক্লিওফাইল হিসেবে OH। নিউক্লিওফাইল মানে কি, যে ইলেকট্রন জোড় দাতা, তাকে বলে নিউক্লিওফাইল, যে বন্ড এসে তৈরি করবে। আর Cl কে বলে লিভিং গ্রুপ। একটু পরে আমি তোমাদের নিউক্লিওফাইল ও লিভিং গ্রুপ সম্পর্কেও পড়াবো। এই যে কার্বোক্যাটায়ন এখানে আসলে OH গ্রুপ, তো এখানে এরপর এই যে অ্যাটাকটা হলো, সেখান থেকে এইবার এই যে স্টেপটা হবে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রথমত রিভার্সেবল স্টেপ, এটা রিভার্সেবল মানে এইটা, মানে কার্বোক্যাটায়ন থেকে আবার CCl বন্ড তৈরি করা যাবে, কিন্তু এটা কিন্তু ফার্স্ট স্টেপ একদিকে, একমুখী স্টেপ। তো এখানে কি হবে, এখানে যে কার্বনটা ছিল সেই কার্বনের সঙ্গে একটা OH যুক্ত হবে, আর যে Cl মাইনাসটা ছিল না, এই যে Cl মাইনাস, এই যে আমি এখানে লিখলাম একটা প্লাস Cl মাইনাস, এই সেকেন্ড ধাপটায় এই স্টেপটার। তো এখানে Cl মাইনাসটা এই যে K প্লাস, এই K প্লাসে কি অ্যাটাক করবে, তো এই Cl K প্লাসে কি অ্যাটাক করবে, তৈরি হবে কি KCl। তো এই হবে এই রিয়াকশনটা বুঝে গেল। এটা দুটো ধাপ। প্রাথমিক ধাপে কি হচ্ছে, স্লো, রেট ডিটারমাইন করছে। সেকেন্ডটা ফাস্ট, যেখানে প্রোডাক্টটা ফর্মেশন হচ্ছে। আর এটা কার্বোক্যাটায়ন। এই যে SN1 রিয়াকশন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হলো ফর্মেশন অফ স্টেবল কার্বোক্যাটায়ন, এটা কিন্তু O, ফরমেশন অফ স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট মানে কি, একটা সুস্থিত কার্বোক্যাটায়ন, একটা অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন, সুস্থিত অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন ফরমেশন। এখানে যে অন্তর্বর্তী কার্বোক্যাটায়ন, এইটা একটা সুস্থিত প্রকৃতির কার্বোক্যাটায়ন। কেন, এইখানে আমি তাদের পরবর্তী পৃষ্ঠা দেখাচ্ছি যে C, এখানে 3টে মিথাইল গ্রুপযুক্ত C, এটা কত ডিগ্রি কার্বন, এই কার্বনটা অন্য 3টে কার্বনের সঙ্গে, 3টে ভিন্ন কার্বনের সঙ্গে যুক্ত আছে। তো এটা যেটা 3 ডিগ্রি কার্বন, আমরা জানি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যে কার্বনটায় পজিটিভ চার্জ থাকবে, যে কার্বনে পজিটিভ চার্জ থাকবে তার ডিগ্রি যত বেশি, মানে সে যতগুলো অন্য 3টে ভিন্ন কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, তার যে স্টেবিলিটি সেটা তত বাড়বে। মানে এখানে যদি আমি বলতাম যে এটা 2টো কার্বনের সঙ্গে যুক্ত অপর একটা কার্বন, যেটা একটা 2 ডিগ্রি কার্বন, ও আরেকটা কার্বন যেটা অন্য একটা কার্বনের সঙ্গে যুক্ত, এটা কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি। তো যে স্টেবিলিটি যেটা হবে সেইটা হবে কি, এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, এর স্টেবিলিটি সবচেয়ে কম হয়ে যাবে। ঠিক আছে, স্টেবিলিটি সবচেয়ে বেশি এটার, সবচেয়ে কম এটা। এইভাবে স্টেবল কার্বোক্যাটায়ন ফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ SN1 রিয়াকশনের ক্ষেত্রে। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এটা আবার কেমিস্ট্রি মানে এক্সেপশন। তো এর একটা এক্সেপশন আছে, যেমন কি ধরো আমি তোমাদের বললাম যে এই যে একটা যৌগ, এখানে Clটা চলে গেল, Clটা যার পর তাহলে কি দাঁড়াবে এই যৌগটার ক্ষেত্রে, Clটা যার পর দাঁড়াবে CH2 প্লাস দাঁড়াবে, তো CH2 প্লাস দাঁড়াবে। তো আমি এটা একটু তোমাদের সুবিধা হোক এমন ভাবে লিখছি। ধরো এই যে CH2 প্লাস, ক্লোরিনটা চলে গেল, CH2 প্লাস, এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে এই কার্বনটা, একটা কার্বনের সঙ্গে, মানে 1 ডিগ্রি কার্বন। তো এই 1 ডিগ্রি যে কার্বনটা, এই কার্বনটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, তো 1 ডিগ্রি, তার তো স্টেবিলিটি নেই,
ভুল কথা। রেজোনেন্স দিয়ে যখন আমি দেখাবো, এইটার যখন এই রেজোনেন্স থাকবে তখন আমি বুঝতে পারবো যে এটা কি করে। এই যে কার্বনটা আসছে, এই যে একটা রেজোনেন্স স্ট্রাকচার, এটা হচ্ছে হাইব্রিড বেঞ্জিন, হাইব্রিড বেঞ্জিনের রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে যখন আমি দেখাবো, এই যে CH2+, এই যে বন্ডটা গেল, তখন তার পরবর্তী ধাপে এই বন্ডটা উঠে আসলো কোথায়? এই বন্ডটা উঠে আসলো এইখানে। মানে যখন এখানে ডাবল বন্ড আসছে, বা আরো ভালো করে যদি আমরা বুঝাই, তো এই যে এই যে CH2+, এই বন্ডটা চলে গেল এখানে, এইটা CH2-র যে প্লাস চার্জটা নিল, সেই প্লাস চার্জটা চলে আসবে কোথায়? পরবর্তী যে ডায়াগ্রাম, রেজোনেন্সের যে পরবর্তী ডায়াগ্রামটা, সেইখানে এই যে এটা চলে আসবে এই জায়গাটায়, CH2+, তো এখানে ডবল বন্ড CH2। এরকম করে আরো একটা ডায়াগ্রাম হবে। এর যে টোটাল পাঁচটি রেজোনেটিং স্ট্রাকচার, এই যে বেনজাইল ক্যাটায়ন, এর 5টা রেজোনেটিং স্ট্রাকচার দেখা যাবে। তার জন্য কি হবে? আমরা জানি রেজোনেন্সের ক্ষেত্রে যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে কোন একটা আয়নের, সেই আয়নটা, তো এখানে কার্বোক্যাটায়নটা সব তত বেশি স্থিতিশীল হবে। তো এখানে এই 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও এই বেনজাইলিক যে কার্বোক্যাটায়ন, মানে বেনজাইল ক্লোরাইড থেকে কার্বোক্যাটায়ন তৈরি হলো, তো সেই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, এই কারণবশত যে 5টা রেজোনেটিং স্ট্রাকচার এটা দেখাচ্ছে। অপর একটা কি দেখাতে পারি? ধরো একটা দেখালাম, এই যে একটা যৌগ, এখানে কি এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তো এটাও 1 ডিগ্রি কার্বন। এবার তোমরা ভাববে যে তাহলে তো হয়ে গেল, এই একটা 1 ডিগ্রি কার্বন, এখান থেকে একটা ক্লোরিন যখন বের করে দিলাম, এই যে ক্লোরিন চলে গেল, এটা হয়ে গেল পজিটিভ চার্জ, 1 ডিগ্রি কার্বন, স্টেবিলিটি পাবে না, SN1 হবে না। ভুল কথা। এটা একটা কি গ্রুপ? আমি শুরুতে বলেছি এটা একটা অ্যালাইলিক গ্রুপ, CsP2, এটাও sp2, দেন আসছে এটা sp3 সংকরায়িত কার্বন। এই যে sp3 সংকরায়িত কার্বন এইবার কি করতে পারে জানো? এই যে sp3 সংকরায়িত কার্বন, এটা কিন্তু রেজোনেন্স করতে পারে। কিভাবে রেজোনেন্সটা করবে? এটা কার্বন হাইড্রোজেন দিয়ে দেখাচ্ছি, সুবিধা হবে। কার্বন হাইড্রোজেন পজিটিভ, রেজোনেন্স কি করে করলো? এই বন্ডটা চলে আসলো এইখানে, যেই এই বন্ডটা এখানে চলে আসবে না, তখন CH2 বন্ড CH2, এইখানে একটা বন্ড, ডাবল বন্ড হয়ে গেল, বন্ডটা এখানে চলে আসলো, পাই ইলেকট্রনগুলো এদিকে শিফট করলো, তো এখানে একটা পজিটিভ চার্জ হয়ে গেল। এই যে পজিটিভ চার্জ হলো, দেখতে পাচ্ছ এই দুটো একে অপরের কিন্তু মিররের ইমেজ, মানে দেখতে লাগছে কি একটা আয়নার সামনে যখন আমি আয়টা রেখে দেবো তখন এটা এরকম মনে হবে। আমি তোমাদের দেখাই এটা, এই আয়নাটা সোজা হয়নি আর কি, দেখি আয়নাটা সোজা করে আঁকতে পারি কিনা। আমার হাতের আঁকাটা খুব খারাপ, যাই হোক, এবং একটা আয়নার সামনে দেখে মনে হচ্ছে না এটা তো পুরো ঘুরে গেছে আয়নার মতো। তো এইখানে যেটা হলো যে দুটো সমতুল্য, দুটো একই দেখতে স্ট্রাকচার, রেজোনেন্স স্ট্রাকচার তৈরি হলো। এবার আমরা জানি যে রেজোনেন্সের নিয়ম অনুযায়ী সমতুল্য রেজোনেন্স স্ট্রাকচার সবচেয়ে বেশি স্টেবল। মানে আগে যেটা বললাম না, যে আগে আমি যেটা বললাম, এই যে বেনজাইল ক্যাটায়ন, এখানে কি হচ্ছে, এই পাঁচটা রেজোনেন্স স্ট্রাকচার দেখাচ্ছে,
সেটা যদি এটা 6টাও দেখাতো, অন্য কোনোটা যদি 7টা 8টাও দেখায়, তার চেয়েও কিন্তু যে অ্যালাইলের যে এই যে রেজোনেন্স স্ট্রাকচার, এটা বেশি স্থিতিশীল হবে। কারণ কি, সমতুল্য রেজোনেন্স স্ট্রাকচার, সিমিলার রেজোনেটিং স্ট্রাকচার সবচেয়ে বেশি স্থিতিশীল। তো এক্ষেত্রে এটা 1 ডিগ্রি হওয়ার সাথে SN1 খুব ভালো দেবে। এবং এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে কোন ক্যাটায়নটা সবচেয়ে ভালো SN1 দেবে, তো সেখানে বলতে হবে অ্যালাইলিক ক্যাটায়ন। 3 ডিগ্রি হোক, বেনজাইলিক হোক, তার চেয়ে অ্যালাইলিক কিন্তু বেশি দেবে, কারণ সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচার। এটা পরে বিভিন্ন জায়গায় কাজে লাগে, এই সমতুল্য রেজোনেটিং স্ট্রাকচারের কথাটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। এবার এই SN1 সম্পর্কে আমি পড়ালাম। SN2 যখন পড়াবো, SN2 তখন আমি দেখাচ্ছি SN2। এই SN2টা কি করে হবে? আমি SN1 দেখিয়েছিলাম যে SN1 যে রিয়াকশনটা, এই যে SN1 রিয়াকশনটা, এটা দুটো ধাপে হচ্ছে, একটা স্লো স্টেপ, একটা ফাস্ট স্টেপ। এবার যে SN2টা, সেইটা কতগুলো স্টেপে হবে, কিসের উপর নির্ভর করবে দেখাবো। প্রথমে ধরো, এবার SN2 প্রথমে বলে দিই যে দ্রাবক যেটা দেয়া হয়, দ্রাবক, সেই দ্রাবকটা কি হবে? সেই দ্রাবকটা পোলার, মানে ধ্রুবীয় পোলার অপ্রোটিক, পোলার অপ্রোটিক। এর কাজটা কি বলবো, পোলার অপ্রোটিক দ্রাবক। তো এখানে SN2 একটা কার্বন আসলো, যেখানে কার্বনের সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, দুটো হাইড্রোজেন যুক্ত আছে, আর একটা ক্লোরিন মানে এই হ্যালোজেন। এবার আমি এখানে দিলাম অ্যাকুয়াস KOH। এখানে দ্রাবক হিসেবে যদি পোলার প্রোটিক বলতো, যেমন SN1 পোলার প্রোটিক, তখন আমি বলতে পারি যে সেখানে দ্রাবক হিসেবে মিথানল দেওয়া যেতে পারে, মানে যেগুলো পোলার প্রকৃতির, পোলার প্রোটিক সলভেন্ট। কিন্তু এখানে আমি দেবো কি, এখানে মিথানল দেবো না, আমি এখানে দেবো অপ্রোটিক দ্রাবক হিসেবে DMF বা DMSO4। ওকে, এগুলো তোমরা বইতে পেয়ে যাবে যে DMF বা DMSO4 কে কেন বলা হচ্ছে, আমিও পরে বলছি যে দ্রাবকগুলোর ভূমিকা কী। এরকম DMF বা DMSO4 এগুলো বিভিন্ন দ্রাবক দেওয়া হয়ে থাকে। DMF মানে ডাইমিথাইল ফর্মামাইড, DMSO4 ডাইমিথাইল সালফক্সাইড। এইভাবে DMF যে, ধরো আমি DMF দিয়ে রিয়াকশনটা করব, অ্যাকুয়াস KOH দেওয়া হলো, কাজটা কি করে করবে? এই যে কার্বন যেটার সঙ্গে হ্যালোজেনটা যুক্ত ছিল, সেই হ্যালোজেনটা আর এই যে মিথাইল গ্রুপটা কি করে হবে? এই যে কার্বন হ্যালোজেনটা যুক্ত ছিল, ধরো এর জায়গায় যে OH গ্রুপ, যেমন K প্লাস OH মাইনাস, এই যে OH মাইনাসটা কোন দিকে ঢুকবে? অনেকে ভাববে OH মাইনাস তো এদিকে ঢুকবে, ক্লোরিন বেরিয়েছে এই থেকে, সেই থেকে ঢুকে যাবে। ভুল, OH মাইনাস ঢুকবে উল্টো দিকে, আর তার সঙ্গে মিথাইল গ্রুপটা ঘুরে যাবে উল্টো দিকে। এটা কিভাবে হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটার মেকানিজম কি? প্রথমে আসছে CH2X, মানে এখানে আমি দেখালাম যে Cl, এখানে আমি অ্যাকুয়াস KOH যখন দেয়া হবে তখন K প্লাস আর তার সঙ্গে OH মাইনাস। SN2 রিয়াকশন, SN1 একটা খুব ইম্পর্টেন্ট টপিক লিখেছিলাম, মানে ইম্পর্টেন্ট কি পয়েন্ট, যেটা হলো কি ফরমেশন অফ স্টেবল কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। SN2 একটা কি পয়েন্ট আছে, যেটা হলো নিউক্লিওফাইলের ব্যাকসাইড অ্যাটাক। নিউক্লিওফাইলের ব্যাকসাইড অ্যাটাক কি করে? এটা হচ্ছে একটা কি পয়েন্ট। নিউক্লিওফাইল এখানে কে OH মাইনাস ব্যাক সাইড, মানে পিছন দিক দিয়ে অ্যাটাক করবে। OH মাইনাস আসবে কোন দিক থেকে? এই দিক থেকে আসবে। যখনই পিছন দিক থেকে আসবে না, তখন কি হবে? তখন এই যে ধরো মিথাইল গ্রুপ, এই মিথাইল গ্রুপটা চলে যাবে এই দিকে, এইখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই দিকে। বা আমি একটু যদি ভালো করে আঁকি, আমার হাতের লেখাটা আসলে খুব খারাপ, তাই বুঝতে খুব অসুবিধা, কিন্তু এই যে এখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ,
এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। এবার ক্লোরিনটা যেই মুহূর্তে বেরোচ্ছে এক স্টেপ রিয়াকশন, আগেরটা ছিল 2 স্টেপ রিয়াকশন। ওখানে কি প্রথমে ক্লোরিন বেরোবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, তারপর OH গ্রুপ আসবে। এখানে কি ক্লোরিনটা যেই মুহূর্তে বেরোবে ঠিক সেই মুহূর্তে OHটা পিছন দিক দিয়ে আসবে। OHটা পিছন দিক দিয়ে আসলো, যেহেতু কার্বন ডেল পজিটিভ হয় তো এই দুটোই ডেল নেগেটিভ হবে, আংশিক ঋণাত্মক চার্জ। এই যে স্টেপটা, আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, আমি এটা মুছে দিচ্ছি। এই যে স্টেপটা, এটাকে বলে ইমাজিনারি ট্রানজিশন স্টেট, কাল্পনিক ট্রানজিশন স্টেট। এটা একটা কাল্পনিক, এটা বাস্তব কোনো ভিত্তি নেই, কিন্তু বোঝার সুবিধার্থে বিজ্ঞানীরা ভেবে নিয়েছে যে এভাবে হচ্ছে। তো এই যে OH মাইনাসটা দিক থেকে আসলো, Clটা এই থেকে আসলো, পরবর্তী ধাপে কি হবে? যখন এর পরবর্তী ধাপটা আমি আঁকবো, পরবর্তী ধাপে কি হবে? দেখো CH2 গ্রুপ ছিল এদিকে, পরবর্তী ধাপে কার্বন যে এই যে গ্রুপটা, এটা কিন্তু পুরোটা ঘুরে যাবে আর OHটা চলে আসবে এই দিকে চলে আসবে। যেদিকে ছিল Cl তার উল্টো দিকে চলে আসলো OH, ব্যাক সাইড অ্যাটাক হলো, পুরোপুরি ঘুরে গেল। এই যে ঘুরে যাওয়াটা, এই যে এর ফলে এই যে SN2 রিয়াকশন, এই SN2 রিয়াকশনে যে স্টিরিও কেমিস্ট্রি কি সেটাও তোমাদের পরবর্তীতে পড়াবো। এই যে স্টিরিও কেমিস্ট্রি রেজিমিক মিক্সচার, তৈরি হচ্ছে। রেজিমিক মিক্সচার মানে কি? একটা কম্পাউন্ড তার যে উল্টো যে প্রতিবিম্ব, যেটা বলতে পারো, বা যে উল্টো প্রতিবিম্ব বলা ভুল হবে, যেহেতু একটা বিক্রিয়ার শুরুতে একটা বিক্রিয়া শেষে থাকছে। তো এই যে দর্পণ সমাজে একটা যে থাকছে, কম্পাউন্ডের যে দুটো 50-50 করে থাকছে, বা যে মিক্সচার যেটা থাকছে দুটো ভিন্ন, মানে একটা এই পাশে একটা ওই পাশে, মানে মেন যে গ্রুপটা যেটা থাকছে সেইটা থাকছে দুটো ভিন্ন দিকে। তো এটাকে রেজিমিক মিক্সচার হিসেবে বলা যায়। রেজিমিক মিক্সচার কি সেটা আমি তোমাদের যখন আলোকীয় সমঝোতা, অপটিক্যাল আইসোমেরিজম পড়াবো তখন তোমরা সেটা বুঝতে পারো। তো তোমরা এটা নোট করে রাখো, এটা পরীক্ষা কিন্তু দিতেই পারে, যে স্টিরিও কেমিস্ট্রি কি তৈরি হয়, স্টিরিও কেমিস্ট্রি সম্বন্ধে একটু জানাও এইটা। এবার এই যে SN2 আমি যে পড়ালাম, এই যে ঘুরে যাওয়াটা, বলে দিলাম আমি সব কিছু। এবার তাহলে কি হবে? ধরো তোমাদের একটা কোশ্চেন দিলাম, কোশ্চেন নাম্বার 1, যে তাহলে কি যে CH3 CCl এইটা থেকে যখন আমি CH3 COH তৈরি করব, তখন সেটা কি SN2 দেবে না? কেন দেবে না? তার কারণ কি? এই যে CH3 CCl, এই যে CH3, এখানে যখন এর কি পয়েন্ট কি, ব্যাক সাইড এটা নিউক্লিওফাইল, এই যে নিউক্লিওফাইল যেটা আছে, এই নিউক্লিওফাইলটা এই যে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে, এই ব্যাক সাইড অ্যাটাকটা ব্যাহত হবে। তার কারণ কি? তিনটে বড় বড় মিথাইল গ্রুপ একটা কার্বনকে ঘিরে রয়েছে, স্টেরিক হিন্ড্রেন্স, স্থানাভাবজনিত পীড়নের জন্য এই OH গ্রুপটা কিন্তু আসতে পারবে না, যার কারণে এটা SN2 বিক্রিয়া দেখাবে না। তো এটা বাধ্য হয়ে SN1 দেখাবে। এবং পরবর্তী একটা দেখাতে পারি যে তাহলে যে অ্যালাইলিক গ্রুপটা CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2Cl, তো তোমরা এটা ভাবতে পারো তাহলে এটা তো কোনো অসুবিধা নেই, এটা 1 ডিগ্রি স্টেরিক হিন্ড্রেন্স কি করে হবে? এ তো মানে নিউক্লিওফাইল হোক যেই হোক, এ তো পিছন দিয়ে কি এই পাশ দিয়েও আসতে পারে, এই পাশ দিয়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো এই যে আমি বললাম OH মাইনাস এই নিউক্লিওফাইলটা আসবে, এসে যে Cl এর জায়গাটা নেবে, এইখানে যে CH2CH বন্ড, এটা ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের জন্য আমি যদি বলি যে এইখানে
একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড। পাই ইলেকট্রনগুলো কি করে আছে? পাই ইলেকট্রনগুলো আছে এইভাবে, দুটো কার্বনের পাই ইলেকট্রনগুলো এইভাবে অবস্থান করছে, পাশাপাশি অভিলেপন করছে। এই পাশাপাশি অভিলেপনের ফলে এই যে OH মাইনাসটা কিন্তু অ্যাটাক করতে পারবে না। এদের মধ্যে একটা বিকর্ষণ, পাই ইলেকট্রন OH মাইনাস ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে, রিপালস কাজ করবে, যার কারণে অ্যাটাক করতে পারবে না। ও এখানে এটা এই CH2Cl, এই যে CH2OH তে কনভার্সন এটা SN2 দিয়ে হতে পারবে না, এটা SN1 দিয়ে হবে। তেমনি বেনজাইলের ক্ষেত্রেও বেনজিন যখন থাকবে, মানে ধরো এই যে এটা থেকে যখন আমি এটা যখন OH আসবে তখনও ব্যাক সাইড অ্যাটাক, এই দিক থেকে কোনো অ্যাটাক করতে পারবে না। কেন অ্যাটাক করতে পারবে না? কারণ যে বেনজিনের যে কার্বনগুলো যে তার পাই ইলেকট্রনগুলো, এই যে পাই ইলেকট্রনগুলো এগুলোর জন্য যে একইভাবে রিপালশন হবে OH গ্রুপের, যার কারণে এটাও কিন্তু SN2 বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, এটাও SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাই এটা হচ্ছে একটা ব্যতিক্রম যে এগুলো কিন্তু 1 ডিগ্রি, এগুলো কিন্তু 1 ডিগ্রি অ্যালকিহাইড, কিন্তু 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু SN2 বিক্রিয়ার প্রতি নিষ্ক্রিয়, কিন্তু SN1 বিক্রিয়ায় সক্রিয়। তার কারণ কি? এরা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে, ব্যাক সাইড অ্যাটাক দিতে পারছে না নিউক্লিওফাইলের। আর একটা কম্পাউন্ড আমি শুরুতে বলেছিলাম যে ভিনাইল গ্রুপ, sp2 তার সঙ্গে যুক্ত থাকছে একটা কার্বন, একটা হ্যালোজেন। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে এই যে CH2CHCl ভিনাইল গ্রুপের ক্ষেত্রে এটা SN1 SN2 কোনো বিক্রিয়াতেই কার্যকর হবে না, দুটো বিক্রিয়ার ক্ষেত্রে নিষ্ক্রিয় হবে। কেন নিষ্ক্রিয় হবে? এই যে CH2 গ্রুপ, এই CH গ্রুপ এটা কি? এটাকে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে? যদি আমি একটা Cl যদি চলে যায়, Cl যে কার্বোক্যাটায়নটা যেটা হলো CH2CH, একটা পজিটিভ চার্জ, এটাকে একটা স্টেবল কার্বোক্যাটায়ন, এটা কি হিসেবে? কোনো রেজোন্যান্স স্টেবিলিটি আছে 1 ডিগ্রি, তো এই যে 1 ডিগ্রি কার্বন যার কোনো রেজোন্যান্স স্টেবিলিটি নেই বা কোনো হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্ট এগুলোতে কোনো স্টেবিলিটি নেই, তাহলে সেটা কি একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবে না। তাই এটা কিন্তু SN2 বিক্রিয়া, SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে না। SN2 এর ক্ষেত্রে কি হবে? এই যে পাই ইলেকট্রনগুলো ধরো OH মাইনাস আসছে, OH মাইনাস কি ব্যাক সাইড করতে পারবে পাই ইলেকট্রনের জন্য? অ্যালাইলিকে পাচ্ছিল না, বেনজাইলে পাচ্ছিল না, এটা কি পারবে না। তাই এটা SN1ও দেবে না, SN2ও দেবে না। তাই ভিনাইল যে এই ভিনাইলিক কম্পাউন্ড, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ব্রোমাইড, এগুলো SN1 SN2 কোনো বিক্রিয়ার ক্ষেত্রেই কাজ করবে না। এগুলো এটা SN1ও ইনঅ্যাক্টিভ আর SN1 SN2 দুটোই কিন্তু ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন পড়ানো হয়ে গেছে। এবার যাব এটার অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কি করে হচ্ছে? ধরো এর উদাহরণটা কি? তোমাকে বলা হয়েছে একটা মিথেন দিয়ে দিয়েছে, তোমাকে বললো এই মিথেন একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড তৈরি করো, যেটা হচ্ছে CH3Cl। তো তোমরা কি করে তৈরি করবে? এই যে CH4 সেখান থেকে CHCl3, এটা কি করে তৈরি করবে? হাউ? এইটার যে মেকানিজম বা যে রিয়াকশন টাইপ সেটা হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়াকশন, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া। কি করে হচ্ছে দেখো, এর মেকানিজমটা দেখাই। বিক্রিয়ার ক্ষেত্রে কাজে লাগে H⁻, অথবা যাকে বলা হয় বিক্ষিপ্ত সূর্যালোক। হাতের লেখার সময় একটু কম্প্রোমাইজ করে নিও, হাতের লেখাটা খুবই খারাপ, মানে নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না কি লিখেছি। তো যাই হোক, এখানে বিক্ষিপ্ত সূর্যালোকটা একটা বিকারক হিসেবে কাজে লাগে, মানে এই বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে এইটা রিয়াকশনটা হচ্ছে। তো এটা কিভাবে হচ্ছে, তার মেকানিজমটা কি? রিয়াকশনটা দেখে মনে হবে
এই ধরো মিথেন গেল, এই মিথেন থেকে সরাসরি তৈরি হয়ে গেল একটা CH3Cl, এখানে দেখাটা ক্লোরিন H নিউ বা বিশুদ্ধ না বিক্ষিপ্ত সূর্যালোক, যাকে লেখা হয় বিশু। এবার এটা কি করে হলো তো আমি তোমাকে দেখাবো। এই যে রিয়াকশনের 3টে স্টেপ আছে, ফার্স্ট স্টেপ যাকে বলে সূচনা পর্যায়, সেখানে কি হবে, একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, এই যে দুটো ক্লোরিন, এবার এখানে যে বন্ড যে বিয়োজনটা হবে না, বন্ড বিয়োজন তোমরা দেখবে ক্লাস 11-এর যে জৈব রসায়ন চ্যাপ্টার, ওখানে বন্ড বিয়োজন সম্পর্কে লেখা থাকে। বন্ড বিয়োজন দুই প্রকার হয়, একটা যে সুষম, একটা অসম। এখানে কিন্তু সুষম বিয়োজন হয়, মানে কি, যে বন্ডের যে দুটো ইলেকট্রন, দুটো কিন্তু দুটো পরমাণু দুটোতেই কিন্তু ভেঙে যাবে, দুটোই কিন্তু সমানভাবে একটা একটা করে পাবে। তো এখান থেকে একটা Cl2 বন্ড, একটা Cl2 অণু থেকে দুটো Cl মুক্ত মূলক তৈরি হলো, দুটো Cl মুক্ত মূলক তৈরি হলো। সেকেন্ড স্টেপে যখন আমরা যাব তখন দেখো একে বলে বিস্তার পর্যায়। প্রথমটা সূচনা পর্যায়, এটা বিস্তার পর্যায়। এখানে কি হবে, মিথেন থেকে এই যে CH3 আর এই হাইড্রোজেনটা, এখানেও কিন্তু সুষম বিভাজন হবে। ওকে, মানে যাকে বলে হোমোলাইটিক ফিশন। ফিশন মানে বিভাজন, হোমোলাইটিক মানে সুষম, তো সুষম বিভাজন হবে। এর ফলে এইখানে একটা ইলেকট্রন যাবে, এখানে একটা ইলেকট্রন যাবে, বন্ধনের দুটো ইলেকট্রন। এইবার যে CH3 ইলেকট্রন হলো, আর এই যে মানে CH3 মূলক H মূলক একটা Cl মূলকের কাছে যাবে, গিয়ে বলবে তোমার কাছে একটা ইলেকট্রন আছে, আমার কাছে আছে, দুজনে মিলে একটা বন্ড করবে, তৈরি হবে কি, এটা HCl তৈরি হবে। আর এইটা একা একা বসে থাকবে, কারোর আশায় জীবনে কেউ আসবে। তো এই HCl যে তৈরি হলো না, এবার হাইড্রোজেনের তো কপাল খুলে গেল, জীবনে কেউ চলে আসলো। এরপর 3 নম্বর পর্যায়ে, সেখানে কি হবে, বা 3 নম্বর পর্যায়ে বলাটা ভুল হবে, এটারই দ্বিতীয় ধাপ, এই বিস্তার পর্যায়েরই দ্বিতীয় ধাপ। এটা যদি আমি প্রথম ধাপ বলি, এটা যদি বলি 1, ওকে, তো এটাকে আমি বলবো এই বিস্তার পর্যায়ের যে দ্বিতীয় ধাপটা, ওখানে কি হবে, এই যে CH3 মুক্তমূলক, তার সঙ্গে আসলো কি আর একটা ক্লোরিন মুক্তমূলক। ওকে, এই দুটো পরস্পরের সাথে বিক্রিয়া করবে, এর এক হাত দেবে, এর এক হাত দেবে, হাত যে জুড়ে গেল, ব্যাস তৈরি হয়ে গেল কি, আমাদের যে কম্পাউন্ডটা দরকার ছিল সেটা পেয়ে গেলাম। এইভাবে ধাপে ধাপে, মানে যদি আমি আরো এটা যদি 1 মোল ক্লোরিন দিই, 1 মোল, তখন সেটা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, 2 মোল দিলে দুটো হাইড্রোজেন, 4 মোল দিলে 4টে হাইড্রোজেন। ধাপে ধাপে প্রথমে CH3Cl হলো, তারপর CH2Cl, ধাপে ধাপে এই যৌগগুলো তৈরি হবে। এবার এর যে থার্ড স্টেপটা, এই বিক্রিয়া যে থার্ড স্টেপ মানে সমাপ্তি পর্যায়ে, এটা কিন্তু একটা খুবই এক্সেপশনাল স্টেপ। এটাই কি হবে, থার্ড স্টেপে কি হবে, সমাপ্তি পর্যায়েতে দুটো ক্লোরিন মুক্তমূলক পরস্পরের সাথে বিক্রিয়ায় একে অপরের সঙ্গে, মানে এ একটা ইলেকট্রন দেবে, সহজেই বন্ধন তৈরি করবে, বন্ধন তৈরি করবে Cl মানে Cl2 অণু তৈরি করবে। Cl2 অণু, আবার Cl2 অণু শুরুতে ভেঙে গেছিল, আবার ফিরে আসবে, যেহেতু বিক্রিয়ার মাঝখানে শুধু তো একটা দুটো ক্লোরিন না, একাধিক ক্লোরিন মূলক তৈরি হয়। তো যেই ক্লোরিন মূলকগুলো CH3-র সঙ্গে যুক্ত হতে পারেনি, একা একা থেকে গেছে, সেগুলো আবার একে অপরের সঙ্গে যুক্ত করে Cl2 অণু তৈরি করবে, এতে অপচয়তা রোধ হয়ে গেল। এবং এই CCl এর সঙ্গে যে Cl2 তৈরি হলো, তার ঠিক সেই মতো একটা CH3 মুক্তমূলক, এ একা পড়ে গেছে, তার সঙ্গে আছে কি আরেকটা CH3 মুক্তমূলক, এও একা পড়ে গেছে। দুটো কি করবে, নিজে নিজে থাকা শুরু করবে, এ আসলো, এ একটা ইলেকট্রন দিল, এ একটা ইলেকট্রন দিল, একে অপরের সঙ্গে বন্ড তৈরি করলো, তৈরি হয়ে গেল CH3 বন্ড CH3। এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, আমি এটা একটু ভালো করে লিখছি, না না না, টিং টিং টিং, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এমন একটা প্রতিস্থাপন বিক্রিয়া যেটা শুরুতে হচ্ছে মিথেন দিয়ে, কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ইথেন। তোমরা ভাববে যে ইথেন কিভাবে তৈরি হচ্ছে, উত্তর হলো কি, মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে মিথেন শুরুতে কাজে লাগছে, কিন্তু লাস্টে কি ইথেন তৈরি হচ্ছে, এই যে মিথাইল মূলক, এই মিথাইল মূলকগুলোকে কাজে লাগিয়ে। এরা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া গেল।
এবার এই ফ্রি রেডিক্যাল প্রতিস্থাপন বিক্রিয়া, যাকে বলে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াটা সমাপ্ত হলো। এরপর আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া আছে যেটাকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক, এখানে একটা ইলেকট্রোফাইল মানে যেটা প্লাস চার্জ আছে সেইটা এসে কাজ করবে, মানে অ্যাটাক করবে। কি করে? এর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাবস্টিটিউশন রিয়াকশন, যেখানে নিউক্লিওফাইল ছিল, নিউক্লিওফাইল অ্যাটাক করছে, এখানে ইলেকট্রোফাইল। তো ধরো তোমরা 11-এ পড়ে থাকবে যে বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করো, তো সেখানে কি করতে হবে? মানে বেনজিনের সঙ্গে মিক্সড অ্যাসিড গাঢ় HNO3, গাঢ় H2SO4 এগুলোকে 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রায় যখন বিক্রিয়া ঘটানো হবে বেনজিনের সঙ্গে, তখন তৈরি হবে নাইট্রোবেনজিন। এবার তোমরা বুঝলে যে নাইট্রোবেনজিন তৈরি হলে এর মেকানিজম কোথায়। দেখো, প্রথমে যে এই যে HNO3 ওকে প্লাস H2SO4 ওকে, এইটাকে দেওয়া হলো 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হলো। কি হয়ে যাবে সেটা? সেটা হয়ে যাবে, সেটা একটা NO2 প্লাস, এই যে NO2 প্লাস যে আয়নটা তৈরি করছে, ক্যাটায়নটা তৈরি হচ্ছে, এই ক্যাটায়নটা কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে অ্যাজ আ ইলেকট্রোফাইল কাজ করবে। ঠিক আছে, NO2 প্লাস প্লাস এখানে 2HSO4 মাইনাস, এরকম আরো থাকছে, কিন্তু কাজে লাগবে কোনটা? এইটা। কি করে কাজে লাগবে? একটা বেনজিন আছে, একটা বেনজিন আছে, বেনজিনটা খুব একা পড়ে গেছে, কারোর সঙ্গ লাগবে। এই যে NO2 প্লাস যে কার্বোক্যাটায়ন এটা আসলো যেই, তখন তো যে বেনজিনের সঙ্গে যে হাইড্রোজেনের সাথে জায়গা ছাড়তে চাইবে না, এই যেখানে যে হাইড্রোজেনটা আছে, তখন কি হবে? NO2 প্লাস যেই আসবে, তো এই বেনজিনটা কি করবে? এই যে বন্ডটা এটা NO2 প্লাসকে দিয়ে দেবে। তো এইখানে যেহেতু বন্ডটা দিয়ে দিচ্ছে, তাই হয়ে গেল কি? হয়ে গেল এটা এখানে NO2 প্লাসে NO2 দেখাবে, NO2। তো যেহেতু এটা এই বন্ডটা দিয়ে দিল, তো স্বভাবতই কি হবে? এইখানে একটা পজিটিভ চার্জ ঘিরে থাকবে, পজিটিভ চার্জ চলে আসলো। যেহেতু এটা তো এই কার্বনটা তো 4টে হাত করে নিল, কিন্তু এই কার্বনটা কি করে 4টে হাত করবে? করতে পারবে না, একটা হাত কমে যাবে। কমে যাওয়ার জন্য কি হচ্ছে? এখানে একটা প্লাস চার্জ চলে আসলো। এবার তারপর আবার রেজোনেন্স হবে, এই চার্জটা যাবে এখানে, এখানে যাওয়ার ফলে এইখানে একটা পজিটিভ চার্জ আসবে। তারপর কি হবে? এই চার্জটা যাবে এখানে, এখানে যাওয়ার ফলে কি হবে? এইখানে একটা পজিটিভ চার্জ, আবার ঘুরে ফিরে কি হবে? এই চার্জগুলো আবার এভাবে ঘোরাফেরা করবে। এর ফলে 3টে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে। এই যে স্ট্রাকচারগুলো, এগুলোকে বলা হয় থাকে সিগমা কমপ্লেক্স। এই যে বেনজিনে যে NO2 গ্রুপ অ্যাটাক করছে, বেনজিনে যে NO2 গ্রুপ অ্যাটাক করছে, এরা 3টে রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হচ্ছে, একে বলে সিগমা কমপ্লেক্স। কি বলে থাকে? সিগমা কমপ্লেক্স। এটা বইতে পেয়ে যাবে তোমরা। এবার এই সিগমা কমপ্লেক্সের পর কি হবে? এই যে NO2 চলে আসলো, এরপর বেনজিন তো আর NO2 কে থাকতে দেবে না, এই NO2 কে থাকতে দেবে। ও একটা ভালো লোক পেয়ে গেছে, ও তো আর হাইড্রোজেনকে থাকতে দেবে না। তখন কি হবে? এই যে প্লাস চার্জ লাস্ট স্টেপে যে প্লাস চার্জটা ছিল, এইটা কি হবে? এই 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 যে NO2 বেশি তড়িৎ ঋণাত্মক, ও কিন্তু এই বন্ডটা কিন্তু নিজে ধরে রাখবে, এই ইলেকট্রনগুলো কিন্তু বেনজিনকে দেবে না, থাকবে কে? হাইড্রোজেন। তো হাইড্রোজেন সব ত্যাগ করে কি করবে? হাইড্রোজেন সব ত্যাগ করে তো এই হাইড্রোজেন বেরিয়ে যাবে অ্যাজ আ H প্লাস হিসেবে হাইড্রোজেন বেরিয়ে যাবে, এবং এই যে বন্ডটা সেটা চলে আসবে এখানে। তো বেনজিনের চার্জটা প্রসমতা হয়ে যায়, মানে পরবর্তী ধাপে কি হবে? এই যে পরবর্তী ধাপে যেটা NO2 আর যে হাইড্রোজেন, আমি প্রথম ধাপে পড়িয়েছিলাম, কোথায় গেল? এই যে HSO4 মাইনাস, এই যে HSO4 মাইনাস, এইখানে কি হয়ে যাবে জানো? এই যে হাইড্রোজেনটা তো একা একা থাকতে পারবে না, তারও একটা জায়গা লাগবে। ওই HSO4 মাইনাসের কাছে যাবে, সেখানে গিয়ে তৈরি করে ফেলবে আবার H2SO4 তৈরি করে ফেলবে।
এইভাবে বিক্রিয়াটা ঘটছে। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তোমরা জেনে রাখো, পরবর্তী চ্যাপ্টারে গেলে কাজে লাগবে। এই চ্যাপ্টারে খুব একটা কাজ নেই এর, কিছু জায়গা ছাড়া। তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার সাবস্টিটিউশন রিয়াকশন আমি পড়িয়ে দিলাম। ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিকের বিভিন্ন কোয়েশ্চেন করিয়ে দিলাম যেগুলো বিগত বছরে পরীক্ষায় এসছে। সবকটাই গুরুত্বপূর্ণ, যা যা পড়িয়েছি তোমরা নিজের মতো করে ভালো করে দেখে পড়ে রাখবে। এবার আর লাস্ট টপিক আজকের পড়াবো, সেটা হচ্ছে আজকের লাস্ট এই টপিকটা, যেটা নিউক্লিওফাইল ও ইলেকট্রোফাইল। এই যে এতক্ষণ ধরে বললাম নিউক্লিওফাইল কি, ইলেকট্রোফাইল কি, এবার এগুলো তোমরা ভাববে যে নিউক্লিওফাইলটা কি আসলে, বা নিউক্লিওফাইলটা কিভাবে কাজ করছে। আমি তোমাদের নিউক্লিওফাইলে যাওয়ার আগে যেটা পড়াবো, মানে নিউক্লিওফাইল আর লিভিং গ্রুপ বা ইলেকট্রোফাইল এগুলো সম্পর্কে যাওয়ার আগে যেটা পড়াবো সেটা হলো SN1 ও SN2 বিক্রিয়ায় যে দ্রাবকের ভূমিকাটা, সেটা দ্রাবকের ভূমিকা। এই যে SN1 ও SN2 বিক্রিয়া, এখানে যে দ্রাবকের ভূমিকা সেটা দেখো। এইখানে যে দ্রাবকটা সেটা হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক দ্রাবক। আমি এখানে দ্রাবকটা লিখে দিচ্ছি। এখানে যেটা সেটাকে পোলার অ্যাপ্রোটিক। দেখো পোলার প্রোটিক, পোলার অ্যাপ্রোটিক মানে কি? এই যে পোলার প্রোটিক, যেটা প্রোটিক মানে কি? প্রোটিক মানে যে কার্বোক্যাটায়ন, সেটাকে কতটা ইলেকট্রন দেওয়ার তার ক্ষমতা আছে। আর পোলার যেটা, পোলার মানে কি? যে হাইড্রোজেন বন্ড, সেই হাইড্রোজেন বন্ডটা কি করে করবে। এবার SN2 বিক্রিয়া, এই SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে আর SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে। SN1 বিক্রিয়ায় একটা আছে কার্বোক্যাটায়ন আর একটা আছে নিউক্লিওফাইল। এই যে পোলার প্রোটিক সলভেন্ট, এটা এই SN1 বিক্রিয়ায় এই কার্বোক্যাটায়নের যে p অরবিটাল, যে 2p অরবিটাল হোক বা 3p অরবিটাল হোক, কার্বনের ক্ষেত্রে 2p অরবিটাল, এই 2p অরবিটালে যে ইলেকট্রন জোর দান, সেই ইলেকট্রন জোর দান করে কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দিতে পারবে। এবং নিউক্লিওফাইল যেটা মাইনাস চার্জ আছে, পোলার প্রকৃতির হওয়ায় সেটা তার সঙ্গে সহজে ধ্রুবীয় বন্ধন গঠন করে সহজেই এই নিউক্লিওফাইলকে কি করতে পারবে, স্টেবল করতে পারবে, হাইড্রোজেন বন্ড করতে পারবে। মানে ধরো CH3OH, এই যে CH3OH এটা কি করতে পারবে, নিউক্লিওফাইলের সঙ্গে হাইড্রোজেন বন্ড করতে পারবে। হাইড্রোজেন আছে, করতে পারবে। অ্যাক্টিভ হাইড্রোজেন, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন, যেটা আসে কিসের সঙ্গে যুক্ত, অক্সিজেনের সঙ্গে যুক্ত। অক্সিজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, তাই এটা কি করতে পারবে, কার্বোক্যাটায়নকে স্টেবিলিটি দিতে পারবে। দুটোই এক্ষেত্রে হবে। তো এবার যখন এই পোলার অ্যাপ্রোটিকে যাব, মানে ধর DMF, যদি বলি DMF, আমি তাহলে নতুন পৃষ্ঠা দেখাচ্ছি DMF সম্বন্ধে। তো DMF এইটা হয়তো, এইটা যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নকে যে স্টেবিলিটি, এই কার্বোক্যাটায়ন কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে একে স্টেবিলিটি দিতে পারলেও এই যে নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ড গঠন করতে পারবে না। কেন পারবে না? কারণ এটায় ইট ল্যাক্স, মানে এতে কিন্তু অ্যাক্টিভ হাইড্রোজেন কিন্তু নেই বলে নিউক্লিওফাইলকে কিন্তু এটা স্টেবিলিটি দিতে পারবে না, অনলি কার্বোক্যাটায়নকে স্টেবল করতে পারবে। ঠিক আছে, এটা তোমরা বুঝে নিলে। এবার আমি তোমাদের আজকের যে লাস্ট টপিক সেটা হলো, ধরো এই যে নিউক্লিওফাইল, এতক্ষণ ধরে নিউক্লিওফাইল পড়ালাম, যে হোয়াট ইজ নিউক্লিওফাইল। তোমাদের মনে প্রশ্ন, মানে নিউক্লিওফাইলটা কি করে, মানে কোন নিউক্লিওফাইল আগে আসবে পরে আসবে, কাজটা কি করে বুঝবো, বা কোনটা ভালো নিউক্লিওফাইল হবে, তো সেটা সবই বলে দিচ্ছি। প্রথমে পড়াবো নিউক্লিওফাইল। কাজ কর, হ্যাঁ এই তো, এই যে নিউক্লিওফাইলটা কি করে কাজ করবে। এই যে ধরো CH3Cl, এই SN1 এ পড়ছিলাম CH3(3)CCl, এখানে নিউক্লিওফাইল এসে আসলো, নিউক্লিওফাইল। এবার নিউক্লিওফাইল মানে কি, যার নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ মানে ধরো OH-, এর একটা নেগেটিভ চার্জ আছে, তো OH- একটা ভালো নিউক্লিওফাইল হবে।
যদি আমি বলি যে CH3O মাইনাস, তো তোমরা তো এটা বলতে পারো যে CH3O মাইনাস, এটা তো আরো বেশি নেগেটিভ চার্জ। এই যে CH3 গ্রুপে একটা প্লাস আই এফেক্ট দেখাচ্ছে না, প্লাস আই এফেক্ট, এই ইলেকট্রন জোড়টা ও এর দিকে ঠেলে দিচ্ছে, ঠেলে দেওয়ার ফলে কি এর আরো ভালো থাকবে, যে ইলেকট্রন জোড়ের লভ্যতা, মানে এটা থেকে অন্য কেউ সহজেই নিতে পারবে। এবার যদি বলি যে CH3COO মাইনাস, যে কার্বক্সিলেট আয়ন, এটারও তো আছে, তো কোনটা ভালো নিউক্লিওফাইল হবে? তো ধরো OH মাইনাস, যখন ডোনেটিং সাইড আলাদা হবে, ডোনেটিং সাইড একই হবে, যখন ডোনেটিং সাইড সেম, দেখে OH মাইনাসের ইলেকট্রন জোড় দেবে কে? অক্সিজেন দেবে। CH3O মাইনাস ইলেকট্রন জোড় দেবে কে? অক্সিজেন দেবে। CH3COO মাইনাস এখানে কে দেবে? অক্সিজেন দেবে। ডোনেটিং সাইড সেম। তখন আমাদের মনে রাখতে হবে যে যেটা বেশি দুর্বল, মানে বেশি দুর্বল অ্যাসিড, মানে বেশি তীব্র ক্ষারক। তীব্র ক্ষারক মানে কি? লুইস বেস মানে কাকে বলে? ইলেকট্রন যোগ দাতা। যে যত ভালো ইলেকট্রন যোগ দাতা সে তত ভালো নিউক্লিওফাইল। যখন ডোনেটিং সাইড মানে দেওয়ার সাইডটা সেম, তো সেখানে কি এখানে অক্সিজেন, এখানেও অক্সিজেন, এখানেও অক্সিজেন, তিনটাতে সেম ডোনেটিং সাইড। কিন্তু এখানে দেখো, এখানে প্লাস আই এফেক্ট, মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্টের জন্য এখানে অক্সিজেনের যে ইলেকট্রন জোড় সেটা বেশি পরিমাণে আছে অ্যাজ কম্পেয়ার টু OH মাইনাস। তো এই কারণে এটা অবভিয়াসলি বেশি ভালো একটা লুইস ক্ষারক হবে। কিন্তু এখানে CH3COO মাইনাস যখন দেখছি তখন কি হচ্ছে? এই যে CH3COO মাইনাস, ডবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস। ধরো এই যে এইবার এই যে মাইনাস চার্জটা, এটা কি হতে পারে? রেজোন্যান্স করতে পারে। এই চার্জটা হতে গেলে ও এর মাথায়, এইটা চলে আসলে এখানে, সমতুল্য রেজোন্যান্স স্ট্রাকচার কিন্তু তৈরি করতেই পারে। এটা কি করে হবে? এই যে CO মাইনাস ডবল বন্ড, এর কিন্তু অক্সিজেন, এই এখানে একটা CH3 গ্রুপ থাকলেও এই যে অক্সিজেন যে ইলেকট্রন জোড়ে যে লভ্যতা সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে, বা খুবই কমে যাচ্ছে। যেই কারণে নিউক্লিওফাইল কোনটা সবচেয়ে বেশি ভালো হবে? যদি অর্ডারটা তো এইটা যদি 1 দিই, এটা 2 দিই, এটা 3 দিই নামে, বা আমি এইটা 1 দিলাম, এটা দিলাম 2, তো 2 নম্বরটা সবচেয়ে ভালো নিউক্লিওফাইল হবে, তারপর হবে 1 নম্বর, আর সবচেয়ে খারাপ নিউক্লিওফাইল এদের মধ্যে হবে 3 নম্বরটা। এবার গেল এইটা। এবার যদি বলি যে ধরো হলো কি, যে ডোনেটিং সাইড মানে যে পরমাণুটা বা যে আয়নটা ইলেকট্রনগুলো দেবে সেইটা যদি আলাদা হয়, ধরো হলো Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এদের মধ্যে আকারে সবচেয়ে বড় কি? অবভিয়াসলি আয়োডিন। আয়োডিন সবচেয়ে আকারে বড় অ্যাজ কম্পেয়ার টু ব্রোমিন বা ক্লোরিন। যেহেতু আকারে বড় তাই ইলেকট্রোনেগেটিভিটি, যে EN ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা, সেটা কিন্তু আয়োডিনের সবচেয়ে কম এদের মধ্যে। তাই কম বলে কি, সেই ইলেকট্রন জোড়কে কম আকর্ষণ করবে, মানে তার দেয়ার প্রবণতা অনেকটা বেড়ে যাবে। তাই যখন ডোনেটিং সাইড মানে দাতা পরমাণু আলাদা হবে তখন দেখতে হবে কি, যে আকার কার বেশি, আকার বড়, এবং কি প্রথম কথা আকার বড়, এবং দ্বিতীয়ত কি হবে, যে এদের যে ইলেকট্রোনেগেটিভিটি তড়িৎ ঋণাত্মকতা সেটা কম হতে হবে, তাহলে তারা সবচেয়ে ভালো, তত ভালো নিউক্লিওফাইল হবে। ওকে, তো এটা তোমরা বুঝে গেলে যে ডোনেটিং সাইড সেম আর ডিফারেন্ট হলে কি হয়। এবার তোমাদের পড়াবো লিভিং গ্রুপ। যে আমরা পড়লাম যে CH3 এই যে এখানে CH3CCl, এখানে CCl বন্ড, সিএলটা ভেঙে চলে যাচ্ছিল, OH মাইনাস আসছিল, যেটা আসছে তাকে বললাম নিউক্লিওফাইল, তাই জন্য নাম হলো সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। কে হচ্ছে না? লিভিং গ্রুপ, যেটা ছেড়ে চলে যাচ্ছে কার্বনকে, তাকে বলে লিভিং গ্রুপ। এখানে লিভিং গ্রুপকে Cl বা Cl মাইনাসটা অ্যাজ আ লিভিং গ্রুপ কাজ করছে। এবার লিভিং গ্রুপ ভালো হতে গেলে কি হতে হবে? লিভিং গ্রুপের ক্ষেত্রে মনে রাখতে হবে, ধর আমি বললাম Cl মাইনাস, Br মাইনাস, আর সেক্ষেত্রে I মাইনাস, তিনটেই আমি বোঝালাম। তো কোনটা ভালো লিভিং গ্রুপ হবে? যেটা আকারে ছোট হবে ও ইলেকট্রন জোড় সহজে নিতে পারবে, মানে যে তোমার ইলেকট্রন জোড় নিতে পারবে মানে কি, ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। এখানে Cl মাইনাস কি, Cl মাইনাস কিন্তু আকারে ছোট, আকারে ছোট, EN ভ্যালু তার কিন্তু বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি।
আকারে ছোট তড়িৎদ্বারা বেশি বলে সহজে কিন্তু এই বন্ধনের যে ইলেকট্রনগুলো নিজের দিকে নিয়ে নিতে পারছে, নিয়ে বেরিয়ে যেতে পারছে, এবং এটা ভালো একটা লিভিং গ্রুপ হবে। এবং যখন ডোনেটিং সাইড আলাদা হবে, যদি বলি যে এখানে এটা যখন আলাদা হলো, যদি একই হয়, মানে আগে যেমন ও দিয়ে অক্সিজেন বা নাইট্রোজেন এরকম একই পরমাণু যখন ডোনেট করবে, তখন মনে রাখতে হবে যে এটা সবচেয়ে বেশি দুর্বল ক্ষারক, দুর্বল বেস, মানে যাকে বলে স্ট্রং অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড মানে কি? লুইস অ্যাসিড মানে কি বোঝায়? ইলেকট্রন জোড় গ্রহিতা, যে যত ভালো ইলেকট্রন জোড় গ্রহণ করবে, মানে দান করার পর যত কম হবে, সে তত ভালো লিভিং গ্রুপ হিসেবে বিবেচনা করবে। এবার একটা কি পয়েন্ট তোমাদের বলি এই দুটো টপিকের। যদি বলি আই মাইনাস, এই যে আয়নটা, এটা কি করছে? প্রথম কথা ইলেকট্রোনেগেটিভিটি কম অন্য কোনো হ্যালোজেনের থেকে। দ্বিতীয় কথা কি? আকারে বড়। তাই এটা কি? একটা ভালো নিউক্লিওফাইল। কেন একটা ভালো নিউক্লিওফাইল? ইলেকট্রোনেগেটিভিটি কম, সহজে ইলেকট্রনটা দিতে পারছে, আকারে বড়। এবং এর ক্ষেত্রে দ্বিতীয় কোশ্চেন আসে, যখনই আমি হ্যালোজেন হিসেবে দেখব, তখন এই সিসিএল বন্ড, আমি বলছিলাম যে হ্যালোজেনের যে বন্ধন বিয়োজন শক্তি, যার বন্ধন বিয়োজন শক্তি যত কম, সেই বন্ড লেন্থটা তত বড় হবে। আমি তোমাদের এখানে পড়িয়েছিলাম, খুঁজে বার করছি এটা কোথায় আছে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, গেল কোথায় গেল, কোথায় গেল? বাস অনেক কিছু পড়িয়ে দিয়েছি আমি। এই যে বন্ড লেন্থ যখন উপরে, মানে যখন উপরের দিকে যাবে, যখন নিচের দিকে যাচ্ছি, উপর থেকে নিচে আসছি, বন্ড লেন্থ কেটে বাড়ছে, বন্ধন বিয়োজন শক্তি কমছে। মানে কি? হ্যালোজেনটা তত সহজে, যত বন্ধন বিয়োজন শক্তি যত কম হবে, তত হ্যালোজেনটা তত সহজে বেরিয়ে যেতে পারবে, সহজে কার্বনকে ছেড়ে বেরিয়ে যেতে পারবে। যত বন্ড লেন্থ ছোট হবে, বন্ধন বিয়োজন তত বেশি হবে, তত সহজে বের করা যাবে না হ্যালোজেনকে। তো আমি বলতে পারি যে এইটার উপর ভিত্তি করে, আবার আগের পেজে চলো 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 চলো, এই যে চলে এসছি। ইলেকট্রনিটি কম, আকারে বড়, তাই একটা ভালো নিউক্লিওফাইল, এটা বলতে পারি ভালো NU মাইনাস। তার সঙ্গে হ্যালোজেনের ক্ষেত্রে যেটা বিচার করা হয় সেটা হলো কি? বন্ধন বিয়োজন শক্তি কার কত কম, যার যত কম হবে তত ভালো লিভিং গ্রুপ হবে। কারণ কি? তত কম শক্তি প্রয়োগে হ্যালোজেনটা তত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছে। তাই যে আই মাইনাস যেটা, সেটা ততই একটা ভালো লিভিং গ্রুপ হবে। তার কারণ কি? এই যে সিআই বন্ড, এই যে সিআই বন্ড, সেটা অন্য যে কোনো কার্বন হ্যালোজেন বন্ডের থেকে আকারে বেশি বড় হয়। এটা সহজে আয়োডিনটা ছেড়ে কার্বনকে চলে যেতে পারছে ইলেকট্রন জোড় দুটো নিয়ে। কারণ এটা কার্বনের থেকে কি? বেশি তড়িৎ ঋণাত্মক। আজকের অন্যতম একটা লাস্ট টপিক, যারা নিউক্লিওফাইল সম্বন্ধে, যেটাকে বলা হয় যেটা হলো অ্যাম্বিডেন্ট NU মাইনাস নিউক্লিওফাইল। এই অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলটা কি? ধরো আমার একটা নিউক্লিওফাইল আছে, যদি বলি যে OH মাইনাস, যেমন একটা আলাদা ব্যাপার। যদি বলি যে CN মাইনাস, তাহলে কি হবে? এই যে CN মাইনাসটা, এখানে কি? নাইট্রোজেন তো ইলেকট্রন দিতে পারেই, তার সঙ্গে কিন্তু কার্বনটাও ইলেকট্রন দিতে পারে। কার্বন নাইট্রোজেন দুটোই কিন্তু ইলেকট্রন দিতে পারে। তার কারণ কি? এই যে স্ট্রাকচার যেটা আসলো, এই যে স্ট্রাকচার যেটা কার্বনটা যে নেগেটিভ হলো, নাইট্রোজেনটা যে পজিটিভ, এই নাইট্রোজেনে চলে গেল ইয়েটা, যদি বলি যে কার্বনটা নর্মালি থাকলো, এই যে চার্জটা এটা চলে গেল কোথায়?
প্রথমে এটা কার্বন নাইট্রোজেন ছিল, পরে এটা চার্জটা চলে গেল নাইট্রোজেনের কাছে, কার্বনটা থেকে গেল পজিটিভ বা নর্মালি থেকে গেল। তো এটা কি হবে, একবার কার্বন নেগেটিভ, একবার নাইট্রোজেন নেগেটিভ, দুইবার দুটো নেগেটিভ, যার কারণে ক্ষেত্রে দুটো দিয়েই কিন্তু নিউক্লিওফাইল দুটো পরমাণুর নিউক্লিওফাইলের কাজ করতে পারবে, দুটো দিয়েই কিন্তু অ্যাজ এ নিউক্লিওফাইল কাজ করা যাবে। এবার এখানে যে সিএন, এবার তোমাদের আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি। যদি আমি বলি এইটা পরে পড়াবো, কিন্তু আগে আমি বুঝিয়ে দিচ্ছি এটা দিয়ে। ধরো একটা কাজ হলো, ধরে করালাম CH3Cl, CH3Cl, এখানে দেয়া হলো NaCl, ঠিক আছে। দ্বিতীয়টা হলো CH3Cl, এখানে দেয়া হলো AgCl। তো কি হবে, প্রথমটায় হয়ে যাবে CH3Cn, পরেরটা হয়ে যাবে CH3NC। ডিফারেন্সটা কোথায়, এইটা হবে SN2 মেকানিজমে, এইটা হবে SN1 মেকানিজমে। কি করে হচ্ছে, যখনই সোডিয়াম থাকবে না তখন সেটা SN2 মেকানিজম ফলো করবে, সোডিয়াম সায়ানাইড যখনই থাকবে সিলভার সায়ানাইড AgCN তখন সেটা SN1 মেকানিজম ফলো করবে। এটা একটা থিওরি আছে, এটা বইতে নেই, আমি তোমাদের লিখে দিচ্ছি। থিওরি না হচ্ছে শ্যাপ থিওরি, যাকে বলে সফট হার্ড অ্যাসিড বেস থিওরি, ঠিক আছে। সফট হার্ড অ্যাসিড বেস থিওরি মানে যখনই NaCN, এখানে যে CN মাইনাস যেটা অ্যাটাক করবে কার্বনে, আর AgCN থেকে যে অ্যাটাক করবে কার্বনে, এবার যখনই SN1 মেকানিজম ফলো করবে, যখন SN1 মেকানিজম হবে তখন যেটা CN মাইনাসের যে বেশি যে ইলেকট্রোনেগেটিভ পার্টটা, মানে এখানে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন অ্যাজ অলওয়েজ কার্বনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, তো SN1 মেকানিজমে এই নাইট্রোজেনটা যুক্ত হবে কার্বনের সঙ্গে, এই CH3Cl এর কার্বনে যুক্ত হবে নাইট্রোজেন। যদি বলা হয় SN2 মেকানিজম, তাহলে যুক্ত হবে কি, NaCN যখন দেওয়া হবে তখন হবে কার্বন। SN2 মেকানিজমের যে সফট প্রান্ত, সফট মানে কি, কম তড়িৎ ঋণাত্মক, হার্ড মানে বেশি তড়িৎ ঋণাত্মক, এভাবে CH3CN ও CH3NC গুলো তৈরি হচ্ছে। এই বিক্রিয়া দুটো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দিতেই পারে যে দেয়া হলো CH3Cl AgCN, অনেকে হয়তো ভাববে যে সায়ানাইড তো CH3CN হয়ে যাবে, কিন্তু আসলে NC হচ্ছে, কেন SN1 মেকানিজম শ্যাপ থ্রি দিয়ে স্ট্রং SN1 এ হার্ড যে প্রান্ত মানে বেশি তড়িৎ ঋণাত্মক প্রান্তটা যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে, আর SN2 তে কম তড়িৎ ঋণাত্মক। এভাবে অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফাইল, এছাড়া বিভিন্ন অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফাইল হয়, শুধু যে এটাই হচ্ছে তা না। SCN থায়োসায়ানেট যখন তৈরি করব তখন SCN যে নিউক্লিওফাইল, এটা অনেক কাজে লাগে, এটা একটা অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফাইল, এখানে S প্রান্ত N প্রান্ত যুক্ত হতে পারে, এরকম অ্যাম্বিয়েন্ট নিউক্লিওফাইল আছে। তো মোটামুটি আজকের টপিক এগুলোই ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং কোনো ডাউট থাকলে বা সাজেশন থাকলে, তোমাদের ওপিনিয়ন থাকলে সেটা কমেন্টে লিখে জানাও, আমরা সেটা বুঝে ইমপ্রুভ করার চেষ্টা করব। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আরও পরবর্তী এরকম বিভিন্ন ভিডিও পেতে গেলে। ধন্যবাদ আজকের জন্য, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে।